আজ জীবনের এমন একটা ঘটনা শেয়ার করব তোমাদের সাথে, এখনও সেই দিনটার কথা ভাবলে বুকের ভিতরটা ছ্যাদ করে ওঠে। আগেই বলেছি আমরা এই মুসলিম পাড়ায় থাকতাম, সেখানে হিন্দু মুসলিম সব পাশাপাশি থাকতাম। তা আমি যে বাড়িটায় থাকতাম তার নিচেই এক ব্রাহ্মণ পরিবার থাকতো। তা সেই ব্রাহ্মণ পরিবারে তার দুটি সন্তান ছিল, একটা মেয়ে একটা ছেলে। আমার কাছেই মানুষ, আমার কোলে পিঠে চড়ে মানুষ। আমি ছোটোবেলা থেকে, আমি তখন গ্র্যাজুয়েশন করছি, তা তখন থেকেই আমার কাছে সব ছেলেমেয়েরাই পাড়ার, বলতে গেলে বলতে পারো যে তোমরা আমার কোলে পিঠেই মানুষ হয়েছে সবাই। তা আমি খুব ভালোবাসতাম তাদের। তো যে ঘটনাটা বলতে যাচ্ছি সেটা হলো, তেমনই একটা ছোট্ট মেয়ে সোমা, তার একটা ভাই আছে ভেলটে। তার বাবা মাকে আমি দিদি জামাইবাবু বলে ডাকি। তখন কানামাছির সিরিয়ালটা হচ্ছে, তারা প্রত্যেক দিন ওই ৮টা সাড়ে ৮টার সময়, বোধহয় ৮টার সময় হতো, নাহলে সাড়ে ৮টার সময় হতো, মনে নেই টাইমটা ঠিক, মামা বাড়িতে যেত আর কি, মানে সিরিয়ালটা দেখার জন্যে। আসার পথে বাবাকে সাথে নিয়ে বাড়ি ফিরে আসতো। বাবা দোকান থেকে আসতো, একসাথে ওরা চারজনে বাড়ি ফিরতো। তা সেদিনও কানামাছি দেখবে বলে মামা বাড়িতে যায়। মামা বাড়ি যেখানে ভাড়া থাকতো সেটা হচ্ছে 4 তলা। হঠাৎ কারেন্ট অফ হয়ে যায়। তা কারেন্ট অফ হতেই ঝোলা বারান্দা, এসে দাঁড়ায় সোমা এবং তার মাস্তুতো দিদি শ্রাবণী। হঠাৎ করে শোনা যায় বারান্দাটা ভেঙে পড়েছে। তো পাড়ায় সঙ্গে সঙ্গে উঠে যায় যে এরকম একটা দুর্ঘটনা ঘটেছে। সবাই হসপিটালে ছোটে, আমিও ছুটে যাই। তা গিয়ে দেখি সোমা ওর বাবার কোলে, মানে আর কোল করে বসে রয়েছে আর কি। মাথার এখানটা একটা স্টিচ আছে। আপাত দৃষ্টিতে দেখে আমার মনে হলো ভালোই আছে। আমি একটুখানি গালটায় হাতটা এরম করে দিলাম, মাথাটায় হাতটা হালকা করে ঠেকাতে গিয়েও ঠেকায়নি। তা আমি সে রাত্রে চলে এসেছি। তারপরের দিন সকালবেলা পাড়ার সকলে বলতে থাকে যে সুমার অবস্থা খুব খারাপ, ওকে বর্ধমান মেডিকেলে নিয়ে যাওয়া হবে। সঙ্গে সঙ্গে ছুটে চাই, আমাকে মাসি বলে ডাকতো। মনটাতে এমনিই কাঁদছে, কারণ কোলে পিঠে করে মানুষ করেছি ওদেরকে আমি। যে তখন তার এমন অবস্থা থাকেনি যে আমাকে আমার মা ছেড়ে দেবে বর্ধমান মেডিকেল কলেজে আমি গিয়ে দেখে আসবো। এখনকার সমাজের মতো তো সে তখনকার সমাজ ছিল না। আমি ভাবলাম যাই, হসপিটাল পর্যন্ত যাই, দেখে আসি একবার নিয়ে যাওয়ার আগে। যাই, ওর দিদা দেখি সিট পাইনি, দেখি ওর দিদা দেখি মেঝেতে বসে আছে। তা আমাকে দেখে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, তুই এসেছিস, তাহলে তুই একটু বস, আমি বাড়ি থেকে ঘুরে আসছি। আমি বললাম ঠিক আছে তুমি যাও, আমি বসছি ওর কাছে। আমি ঠায় বসে আছি, সেলাইন চলছে। হঠাৎ দেখি, আমার বলতে এখন মানে অনেক বছর আগের কথা, মানে আমি তখন গ্র্যাজুয়েশন করছি, মানে বুঝতেই পারছো 20 বছর কি 21 বছর আমার তখন। তা হঠাৎ দেখি যে নাক দুটো দিয়ে আর মুখ দিয়ে রক্ত বেরোতে শুরু করে। আমি সঙ্গে সঙ্গে গিয়ে নার্সকে ডেকে নিয়ে আসি। নার্স এসেই আগে অক্সিজেনটা চালিয়ে দেয়। তারপর দেখি যে অক্সিজেনের ভিতর থেকেই রক্তটা নাক দিয়ে আর মুখ দিয়ে বেরিয়ে আসছে। আমাকে জিজ্ঞাসা করে আপনি কে? আমি বললাম আমি ওর মাসি হই। আর ওর নিজের মাসিও এই হসপিটালেই চাকরি করে। আর নামটা বললাম আর কি, এরকম পূর্ণিমাদি। বলে আপনি এক্ষুনি খবর দিন। আমি বললাম যে ঠিক আছে আমি খবর দিচ্ছি। বলে আমি বাইরে যারা আছে তাদেরকে বললাম এক্ষুনি দিদিকে খবর দাও, সোমার অবস্থা খুব খারাপ। তা বলতে পারবো না তোমাকে, আমি স্টিল মেয়েটির সামনে দাঁড়িয়ে রয়েছি। স্টিল দাঁড়িয়ে আছি, কখন বাচ্চাটার প্রাণ বেরিয়ে গেল বলতে পারবো না আমি। কী বলতো, চোখের নিমেষে বাচ্চাটার প্রাণ বেরিয়ে গেল। নার্স দিদি আমাকে বলছে যে বাচ্চাটা নেই, খবর দিয়ে দাও। তা আমি বাইরে গিয়ে আমার প্রতিবেশী যারা আছে আর কি তাদেরকে গিয়ে বললাম যে সবার আর নেই আর কি, এই কথাটা আমি বললাম। কেউ তো বিশ্বাস করছিল না, কারণ এটা হতেই পারে না। তার দিদি যে পড়েছিল, তার দিদির অবস্থা খুব খারাপ ছিল, কিন্তু ওর অবস্থা অতটা ক্রিটিক্যাল ছিল না, শুধু মাথায় একটা স্টিচ পড়েছিল। মৃত্যুটাকে আমি খুব সামনে থেকে দেখেছি জানো।
যখন পোস্টমর্টেম করে পাড়ায় নিয়ে আসা হলো, আছড়ে পড়া একটা ভিড় ছিল, তার মাঝখানে আমি নীরবে দাঁড়িয়ে শুধু কাঁদছিলাম। নিয়তির কি পরিহাস, ও তখন ক্লাস 3-তে পড়ে। ভাবতে পারছি না আমি যে এত একটা বাচ্চা ফুলের মতো শিশু প্রাণটা এভাবে চলে গেল। আমি প্রায় 3 থেকে 4 মাস ঘুমোতে পারিনি তখন। মানে শোকটা আমার এতটাই লেগেছিল, সেই শোকটার কথা আজও মনে পড়লে চোখে জল এসে যায়। এখনো সোমার জন্য আমার কষ্ট হয়। ফুটফুটে একটা বাচ্চা মেয়ে, নিয়তির কি পরিহাস। দরকার ছিল কি বলো? তার দিদিটা কিন্তু এখনো সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে গেছে, বিয়ে হয়েছে, বাচ্চার মা হয়েছে, বাচ্চাও বড় হয়ে গেছে। তার ফুটফুটে মেয়েটা, রোগা লিকলিকে একটা মেয়ে শেষ হয়ে গেছিল আমার চোখের সামনে। আমি বলবো যে সোমা যেখানেই থাকুক, তার মিঠু মাসি তাকে সবসময় মনে করে, আর এখনও আড়ালে চোখের জল ফেলে যায় তার জন্য। এটুকুই বলার ছিল। এটা খুব আমার জীবনের একটা ঘটনা বলে আমি আজ তোমাদের সাথে শেয়ার করলাম।